নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। প্রাথমিক নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি শ্রদ্ধা ঘোষের এজলাসে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর, তবে এখনই জেলমুক্তি নয়। বিদ্যুতের ছবলে মৃতদের প্রত্যেককে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সিইএসসি। কলকাতা হাইকোর্টে মামলা হতেই ঘোষণা আরপিজি গ্রুপের এই কোম্পানির। এর আগে দায় ছেড়ে ফেলার চেষ্টা করেছিল এই বেসরকারি সংস্থা। প্রথমবারের মতো পুজোর ভিড়ে মেট্রো ছুটবে পার্পেল ও ইয়েলো লাইনে এবং গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত অংশে। পুজোর ভিড় সামলাতে পঞ্চমী থেকে দশমী 3000-এরও বেশি ট্রেন চালাবে কলকাতা মেট্রো। ডায়মন্ড হারবারের দুস্থ প্রবীণ বাসিন্দাদের হাতে পুজোর উপহার পাঠালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবছর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হল উপহার সামগ্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভূয়সী প্রশংসা ডোনাল্ড ট্রাম্পের মুখে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পাক প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। পুজোর কয়েকটা দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জল জমার আশঙ্কাও থেকে যাচ্ছে। কিন্তু যতই বৃষ্টি হোক আর জলমগ্ন দশাই হোক না কেন, জল ডিঙিয়ে প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া সবই চলবে। হুগলিতে পুজো উদ্বোধন করতে গিয়ে উৎসব মুখর বাঙালিকে নিয়ে এমনই বললেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পুজোর কয়েকটা দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জল জমার আশঙ্কা থাকছে, কিন্তু যতই বৃষ্টি হোক আর জলমগ্ন দশা হোক, জল ডিঙিয়েই প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া সবই চলবে। উৎসব মুখর জনতাকে আটকাতে পারবে না বৃষ্টি। প্রয়োজনে রেইনকোট পরে ছাতা নিয়েও ঠাকুর দেখা চলবে। বৃহস্পতিবার হুগলিতে পুজো উদ্বোধন করতে গিয়ে উৎসব মুখর বাঙালিকে নিয়ে এমনই বললেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতের কয়েক ঘণ্টার বৃষ্টিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে। মঙ্গলবার দিনভর জমা জলের কারণে প্রাণহানি ঘটেছে অন্তত 8 জনের। শহরবাসী চূড়ান্ত ভোগান্তির মধ্যে দিয়ে দিন কাটিয়েছিলেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পঞ্চমীর দিন ফের ঘনীভূত হবে নিম্নচাপ। দুর্গাপুজোর দিনগুলোতেও শহর ও শহর সংলগ্ন এলাকা ভাসতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হয়ে উৎসবের আনন্দ মাটি হবে না তো? বৃহস্পতিবার হুগলিতে নিজের সংসদীয় এলাকা হুগলির চুচুড়া, পান্ডুয়া, পোলবার একাধিক পুজোর উদ্বোধন করেছেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই তিনি বললেন, যতই বৃষ্টি হোক মানুষকে আটকানো যাবে না, জল ডিঙিয়ে প্যান্ডেলে যাবে মানুষ। কারণ সারা বছর তারা অপেক্ষায় থাকে এই কটা দিনের জন্য। সেই অপেক্ষায় জল ঢালার পরিকল্পনা করে লাভ হবে না। প্রয়োজনে রেনকোট, ছাতা নিয়েও ঠাকুর দেখতে বেরোবেন দর্শনার্থীরা। এও বললেন, চলবে দেদার খাওয়া দাওয়া। পুজোর সময় নো ডায়েট। আগে বলেছিলেন পুজোর সময় কোনো নিয়মে নিজেকে বেঁধে রাখেন না, বিশেষত খাওয়া দাওয়ার বিষয়ে। পুজোর উদ্বোধন করেও একই কথা বললেন রচনা। হাই নিউজ নেটওয়ার্ক। দুর্গাপুজোর ভিড় সামলাতে এবার শহরে চলবে রেকর্ড সংখ্যক মেট্রো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেট্রো 3021টি বিশেষ মেট্রো পরিষেবা চালাবে কলকাতা মেট্রো রেল। দুর্গাপুজোয় ভিড় সামলাতে এবার শহরে চলবে রেকর্ড সংখ্যক মেট্রো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেট্রো 3021টি বিশেষ মেট্রো পরিষেবা চালাবে কলকাতা মেট্রো রেল। গত বছরের তুলনায় এবছর আরও 651টি বেশি মেট্রো চালানো হচ্ছে। প্রথমবারের মতো পুজোর ভিড়ে মেট্রো ছুটবে পার্পেল ও ইয়েলো লাইনে এবং গ্রিন লাইনে এসপ্ল্যানেড থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত অংশে। এর ফলে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শহরের প্রায় সব প্রান্তেই মেট্রো যাতায়াতের সুযোগ পাবে যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই 6 দিন মেট্রো বহন ক্ষমতা থাকবে প্রায় 90.63% লক্ষ্য যাত্রীর। গত বছরে পুজোয় যাত্রীর সংখ্যা ছিল 41.15 লক্ষ, অর্থাৎ এ বছর প্রায় 120% বেশি যাত্রী বহনের মতো প্রস্তুতি নিয়েছে মেট্রো রেল। সম্প্রতি চালু হওয়ার নতুন স্মার্ট কার্ড প্রকল্পে যাত্রীদের বিপুল সাড়া মিলেছে। 10 বছর মেয়াদী এই কার্ডে মিলেছে সাশ্রয়ী দামে। মেট্রো কর্তৃপক্ষের পরামর্শ, বুকিং কাউন্টারে ভিড় এড়াতে সাধারণ স্মার্ট কার্ড বা ট্যুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করুক যাত্রীরা।
একই সঙ্গে আমার কলকাতা মেট্রো অ্যাপ থেকে আগাম টিকিট বুক করে রাখা যাবে। শহরবাসী এবং পুজো উপলক্ষে কলকাতায় আসা পর্যটকদের শুভ দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছে মেট্রো রেল। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ শর্ত সাপেক্ষে পার্থের জামিন আবেদন মঞ্জুর করেন। নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষ শর্ত সাপেক্ষে পার্থের জামিনের আবেদন মঞ্জুর করেন। বিচারপতি ঘোষের এজলাসে পার্থের জামিনের মামলার শুনানি শেষ হয়েছিল গত 15 সেপ্টেম্বর। তিনি রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন। শুক্রবার এই মামলায় রায় ঘোষণা করলেন তিনি। তবে ইডি এবং সিবিআই সব মামলা থেকে জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায় পুজোর আগে জেল থেকে বার হতে পারবেন না। সুপ্রিম কোর্টের একটি মামলার শর্তে পার্থ আপাতত বাইরে বার হতে পারবেন না। আরও কয়েকদিন জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। 2022 সালে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে প্রথম গ্রেফতার করেছিল ইডি। সেই থেকে তিনি জেলে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে ইডির মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলা থেকেও তিনি জামিন পেয়েছেন। চলতি মাসের শুরুতে নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ শিক্ষক নিয়োগের মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত 7,000 টাকার ব্যক্তিগত বন্ডে পার্থের জামিন মঞ্জুর করেছে। এখন বাকি কেবল প্রাথমিকের মামলা। পার্থের আইনজীবী জানিয়েছেন, প্রাথমিকের এই মামলায় জামিন পেয়ে গেলে তার মক্কেল জেল থেকে বেরোতে পারবেন। পার্থ এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা নগদ উদ্ধার করেছিল ইডি। সোনা দানা বাড়ি মিলিয়ে প্রায় 60 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। এরপর গ্রুপ সি, গ্রুপ ডি সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম চড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ইডির পর তাকে সিবিআইও গ্রেফতার করে। গঠন করা হয় চার্জশিট। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন, কিন্তু পার্থ এখনও জেলে। বারবার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। দেখিয়েছেন শারীরিক অসুস্থতার কারণও। প্রাথমিকের নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গত 27 সেপ্টেম্বর চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। তাতে পার্থ ছাড়াও অয়নশীল, সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম রয়েছে। এই মামলায় রাজসাক্ষী হয়েছিলেন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য। রাজসাক্ষী হওয়ার পর অভিযুক্তদের তালিকা থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল। নিয়োগ মামলায় অনেকেই জামিন পেয়ে গিয়েছেন। কেন পার্থকে জামিন দেওয়া হচ্ছে না? আদালতে বারবার সেই প্রশ্ন তুলেছেন তার আইনজীবীরা। এই সংক্রান্ত আবেদনের বিরুদ্ধে সিবিআইয়ের যুক্তি, পার্থ নিয়োগ দুর্নীতির মূল মাথা। মন্ত্রিত্ব হারালেও তিনি প্রভাবশালী, তাই তিনি জেল থেকে বেরোলে তদন্তে ব্যাঘাত করতে পারে। প্রাথমিকের মামলায় হাইকোর্ট কি রায় দেয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে। হাই নিউজ নেটওয়ার্ক। অবৈধ একটি মাদ্রাসার তালা বন্ধ শৌচাগার থেকে উদ্ধার করা হলো 40 জন বন্দী নাবালিকাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাইরাইচে। অবৈধ একটি মাদ্রাসার তালাবন্ধ শৌচাগার থেকে উদ্ধার করা হলো 40 জন বন্দী নাবালিকাকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বহরাইচে। বুধবার ঘটনাটি ঘটলেও পুলিশ তা জানিয়েছে বৃহস্পতিবার। পুলিশ সূত্রে খবর, বহরাইচের পায়াকপুর মহকুমায় দীর্ঘদিন ধরে এই মাদ্রাসাটি তার কাজকর্ম চালাচ্ছিল। কিন্তু সম্প্রতি গোপন সূত্রে মাদ্রাসাটির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পুলিশের কাছে আসে। এরপরই বুধবার অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযোগ তদন্তকারীরা সেখানে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেন মাদ্রাসার আধিকারিকেরা। তারপরই শুরু হয়ে যায় বিবাদ। ক্রমে তা হাতাহাতিতে পরিণত হয়। এরপর জোর করে মাদ্রাসায় প্রবেশ করেন পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, তল্লাশির পর অবৈধ ওই মাদ্রাসার তালাবন্ধ শৌচাগার থেকে উদ্ধার করা হয় 40 জন নাবালিকাকে। তাদের বয়স 9 থেকে 14 বছরের মধ্যে। কিন্তু কি কারণে তাদের তালাবন্দি করে রাখা হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মাদ্রাসাটি নিবন্ধিত ছিল না, অবৈধভাবে তারা কার্যক্রম চালাচ্ছিল। গোটা ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পাশাপাশি এই ঘটনার জেরে ফের একবার প্রশ্নের মুখে পড়ল যোগীরাজ্যের নারী নিরাপত্তা। পয়কপুরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অশ্বিনী কুমার পাণ্ডে বলেন, মহিলা পুলিশ কর্মী শৌচাগার থেকে ওই নাবালিকাদের উদ্ধার করেন। নাবালিকারা প্রত্যেকেই আতঙ্কিত, কথা বলার পরিস্থিতিতে নেই। অন্যদিকে সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিক। হাই নিউজ নেটওয়ার্ক।
ভারতীয় বায়ুসেনার ইতিহাসে আজ এক যুগের অবসান। 6 দশক ধরে আকাশ পাহারা দেওয়া MiG-21 যুদ্ধবিমান আনুষ্ঠানিকভাবে বিদায় নিল। দীর্ঘ সময় ধরে ফ্লাইং কফিন নামে বিতর্কের কেন্দ্রবিন্দু হলেও এই বিমানই ভারতকে বহু যুদ্ধের সাফল্য এনে দিয়েছে। 1963 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে কেনা MiG-21 ধীরে ধীরে হয়ে উঠেছিল বায়ুসেনার মেরুদণ্ড। ভারতীয় বায়ুসেনার ইতিহাসে আজ এক যুগের অবসান। 6 দশক ধরে আকাশ পাহারা দেওয়া MiG-21 যুদ্ধবিমান আনুষ্ঠানিকভাবে বিদায় নিল। দীর্ঘ সময় ধরে ফ্লাইং কফিন নামে বিতর্কের কেন্দ্রবিন্দু হলেও এই বিমানই ভারতকে বহু যুদ্ধের সাফল্য এনে দিয়েছে। 1963 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে কেনা MiG-21 ধীরে ধীরে হয়ে উঠেছিল বায়ুসেনার মেরুদণ্ড। আজকের অবসরের সঙ্গে শেষ হল ভারতের সবচেয়ে দীর্ঘতম ব্যবহৃত ফাইটার জেটের অধ্যায়। ভারতীয় বায়ুসেনার সঙ্গে MiG-21 এর সম্পর্ক শুরু 1963 সালে। সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে কেনা হয়েছিল এই যুদ্ধবিমান। শীতল যুদ্ধের প্রেক্ষাপটে ভারত যখন আধুনিক বায়ুশক্তি গড়ে তুলতে চাইছিল, তখন MiG-21 এনে দিল এক নতুন আস্থা। সহজ পরিচালনা, গতি এবং যুদ্ধ ক্ষমতার জন্য এটি দ্রুতই হয়ে ওঠে ভারতীয় আকাশ রক্ষার প্রধান ভরসা। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধেই প্রথমবার যুদ্ধক্ষেত্রে নামানো হয় MiG-21। পরের যুদ্ধগুলিতেও তার ভূমিকা ছিল অনস্বীকার্য। বিশেষত 1971 সালের মুক্তিযুদ্ধে MiG-21 পাকিস্তানের বিমান বাহিনীকে বড় ধাক্কা দিয়েছিল। একের পর এক পাকিস্তানি ঘাঁটি ধ্বংস করা, আকাশ যুদ্ধে প্রাধান্য কায়েম রাখা, সবইতেই এই ফাইটার জেট ছিল সামনে। সময়ের সঙ্গে ভারতীয় বায়ুসেনার বহরে আসে MiG-23, MiG-29, মিরাজ 2000 এবং পরে সুখোই 30 MKI। তবুও MiG-21 রয়ে যায় আকাশ সেনার একটি বড় অংশ। নানা সময়ে আধুনিকীকরণ করে এর সক্ষমতা বাড়ানো হয়, কিন্তু বয়সের ভার এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ধীরে ধীরে প্রশ্ন উঠতে শুরু করে। দুর্ঘটনার সংখ্যা বাড়তে থাকে। পরিসংখ্যান বলছে 70-এর দশক থেকে এখনো পর্যন্ত শতাধিক দুর্ঘটনায় বহু পাইলট প্রাণ হারিয়েছেন। সেই কারণেই নাম হয় ফ্লাইং কফিন বা বায়বীয় কফিন। তবে শুধু দুর্ঘটনার নিরিখে বিচার করলে MiG-21 এর অবদান খাটো হয়ে যায়। এই বিমান ভারতের আকাশ রক্ষার ইতিহাসে এক স্বর্ণ অধ্যায় রচনা করেছে। এর গতি ছিল শব্দের দ্বিগুণের বেশি এবং দ্রুত অভিযানে নামার ক্ষমতাও রাখত। সীমান্ত অঞ্চলে শত্রুপক্ষকে ঠেকাতে MiG-21 বহুবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকের অবসরের অনুষ্ঠান তাই হয়ে উঠল এক আবেগঘন মুহূর্ত। উপস্থিত ছিলেন প্রাক্তন এবং বর্তমান বায়ুসেনা প্রধানরা, পাইলটরা এবং প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষ কর্তারা। অনুষ্ঠানস্থলে প্রদর্শিত হয় MiG-21 এর শেষ ফ্লাই পাস্ট। গর্জন তুলে আকাশে উঠে বিদায় জানায় ইতিহাসের এই যুদ্ধবিমান। বায়ুসেনা জানিয়েছে, এখন থেকে এর জায়গা নেবে আধুনিক তেজস এবং রাফাল। স্বদেশী প্রযুক্তিতে তৈরি তেজস লাইট কম্ব্যাট এয়ারক্রাফট এবং ফরাসি রাফাল মিলিয়ে নতুন যুগে পা রাখছে ভারতীয় আকাশ সেনা। ভারতের সামরিক ইতিহাসবিদদের মতে MiG-21 কেবল একটি বিমান নয়, বরং এক প্রতীক। শত্রুর সামনে মাথা উঁচু করে দাঁড়ানো ভারতীয় বায়ুসেনার সাহস, আত্মবিশ্বাস এবং সক্ষমতার প্রতিচ্ছবি। তার বিদায় মানে এক যুগের ইতি, আবার নতুন যুগের সূচনা। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন শুল্ক পানে বেসামাল হয়ে পুতিনকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই দাবি করলেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট। তার কথায়, ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন নিয়ে আগামী দিনে রাশিয়ার কি পরিকল্পনা সেটা বিস্তারিতভাবে জানতেই মোদী ফোন করেছিলেন পুতিনকে। মার্কিন শুল্ক বানে বেসামাল হয়ে পুতিনকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই দাবি করলেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট। তার কথায়, ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন নিয়ে আগামী দিনে রাশিয়া কি পরিকল্পনা করছে সেটা বিস্তারিতভাবে জানতেই মোদী ফোন করেছিলেন পুতিনকে। মার্কিন শুল্ক বানের জেরেই মোদীর এই পদক্ষেপ, এমনটাই দাবি ন্যাটোর কর্তাদের। রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকেই এক মার্কিন সংবাদ মাধ্যমকে রুট বলেন, ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা, কারণ
ভারত রাশিয়া থেকে তেল কেনে, তাই মার্কিন সিদ্ধান্তের বড়সড় প্রভাব পড়ছে রাশিয়ার ওপরে। ন্যাটোর কর্তার মতে এখন পুতিনকে ফোন করছেন মোদি, রাশিয়ার পাশে রয়েছেন বলে বার্তা দিয়েছেন তিনি। কিন্তু সঙ্গে এটাও জানতে চেয়েছেন ইউক্রেন নিয়ে কি কৌশল রয়েছে রাশিয়ার। যদিও ন্যাটোর কর্তার এই বিস্ফোরক মন্তব্য নিয়ে নয়াদিল্লি বা ক্রেমলিনের তরফে কিছুই জানা যায়নি। সাম্প্রতিক অতীতে ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক যেভাবে চড়াই উতরাইয়ে পেরিয়েছে, সেই কথা মাথায় রাখলে ন্যাটোর কর্তার এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতবাহী। আসলে প্রথমে 25% ও পরে রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে আরও 25% শুল্ক চাপানো হয়েছে ভারতের ওপরে। সব মিলিয়ে মোট মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে 50%। আমেরিকার দাবি, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জেরে ভারতের ওপরে এই শুল্ক চাপিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতে ইউক্রেনের রুশ আগ্রাসনের পরোক্ষভাবে মদত মিলেছে ভারতের তেল কেনার মাধ্যমে। তবে এই তিক্ততা পেরিয়ে দিন কয়েক আগেই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে ভারত আমেরিকার মধ্যে। মোদিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন ট্রাম্প। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়েও দুই পক্ষের কণ্ঠে ইতিবাচক সুর রয়েছিল। এই পরিস্থিতিতে রাশিয়ার আগ্রাসন পরিকল্পনার আগাম আন্দাজ যদি ভারতের কাছে থাকে, তাহলে বাণিজ্য চুক্তি আলোচনার সময় ওই তথ্য পেশ করে রুশ তেল কেনার শান্তিস্বরূপ যে শুল্ক আমেরিকা চাপিয়েছে তার থেকে রেহাই পেতে পারে নয়াদিল্লি। তবে ভারত আদেও রুশ পরিকল্পনা জানতে চেয়েছে কিনা সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের আছড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাণ। এবার ওষুধের ওপর 100% কর বসালেন তিনি। এছাড়াও গৃহস্থলীর নানা সামগ্রীর ওপর 50%, আসবাবের ওপর 30%। ট্রাম্পের কথায় আমেরিকার মাটিতে এসব পণ্য উৎপাদন করতে হবে, ফলে ভারতীয় ওষুধ রফতানিকারীদের বিপুল ক্ষতি হতে চলেছে। বৃহস্পতিবার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আগামী 1 অক্টোবর থেকে সমস্ত সংস্থার ওষুধের ওপর 100% শুল্ক চাপানো হবে। যদি আমেরিকার মাটিতে সংস্থাগুলি ওষুধ উৎপাদন না করে, তাহলে শুল্কের কোপে পড়বে তারা। ইতিমধ্যেই যে সমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা আমেরিকায় উৎপাদনের কাজ শুরু করেছে, তারা শুল্কের আওতায় পড়বে না। নতুন এই শুল্ক হার প্রত্যেকটি দেশের জন্যই প্রযোজ্য। উল্লেখ্য, ভারত থেকে বিপুল পরিমাণে ওষুধ আমেরিকায় রফতানি করা হয়। আগেই ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক চাপিয়েছে ট্রাম্প। এবার কেবলমাত্র ওষুধের ওপর 100% শুল্ক বসায় বড় সড় সমস্যায় পড়বেন ভারতের ওষুধ রফতানিকারীরা। কেবল ওষুধ নয়, কিচেন ক্যাবিনেট, বাথরুমের সরঞ্জামের ওপর আগামী 1 অক্টোবর থেকে 50% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এছাড়াও আসবাবের উপর 30% বসছে, 25% কর চাপছে বড় ট্রাকের উপরেও। মার্কিন প্রেসিডেন্টের মতে বিদেশি পণ্যে ছেয়ে গিয়েছে আমেরিকার বাজার। জাতীয় সুরক্ষা এবং স্বার্থের কথা মাথায় রেখেই এই প্রবণতা বন্ধ করা উচিত। আমদানি করার বদলে যাবতীয় পণ্য আমেরিকার মাটিতেই তৈরি করতে হবে, নির্দেশ ট্রাম্পের। তার মতে এই পদক্ষেপ করার মাধ্যমেই আমেরিকার জাতীয় সুরক্ষা নিশ্চিত হবে। ইতিমধ্যেই ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। মার্কিন শুল্কবাণের ভয়াবহ প্রভাব পড়েছে দেশীয় বাজারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পোশাক উৎপাদন ক্ষেত্রগুলি। বিরাট ক্ষতির আশঙ্কা করছে ওষুধ, মূল্যবান পাথর, গয়না, চিংড়ি, কার্পেট ও অন্যান্য আসবাবপত্র প্রস্তুতকারী সংস্থাগুলি। এবার আরও বেশি শুল্কের কোপে পড়তে চলেছে এই পণ্যগুলি। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভূয়সী প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পাক প্রধানমন্ত্রী। তার সঙ্গে ছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনিরও। দুপক্ষের বৈঠকের আগেই ট্রাম্প সাফ জানান, শাহবাজ দারুণ নেতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ভূয়সী প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পাক প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। দুই পক্ষের বৈঠকের আগেই ট্রাম্প সাফ জানান, শাহবাজ
দারুণ নেতা। তবে দুই পক্ষে কি আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি। উল্লেখ্য, দিন কয়েক আগে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষার চুক্তি করেছেন পাকিস্তান। এই আবহে শাহবাজের সঙ্গে ট্রাম্পের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় অধিবেশনের ফাঁকে 8টি মুসলিম দেশের সঙ্গে বৈঠক করেছেন শাহবাজ। মূলত গাজায় ইসরায়েলের অভিযান বন্ধ নিয়ে সেই সঙ্গে বৈঠক আলোচনা হয়েছে। তারপরেই ট্রাম্পের সঙ্গে শাহবাজের সাক্ষাৎ। বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, এক দারুণ নেতা আসছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন পাক সেনা প্রধানও। তিনি অসাধারণ মানুষ। সূত্রের খবর, দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক সুরক্ষা, বাণিজ্যের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে। প্রসঙ্গত, ভারতের মারখে গোটা মুসলিম বিশ্বকে নিজেদের দিকে টানতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। সেই লক্ষ্যে সম্প্রতি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করেছে তারা। দাবি উঠেছে, ইসরায়েলকে রুখতে সমস্ত মুসলিম বিশ্বকে একজোট করে ইসলামিক ন্যাটো গঠনের। সৌদি আরবের সঙ্গে পাকিস্তান যে প্রতিরক্ষা চুক্তি করেছে তার ভিত্তিতে দুই দেশের কারোর উপর যদি শত্রু হামলা হয়, তাহলে সেই হামলা দুই দেশের উপরে হামলা হবে বলে বিবেচিত হবে। একে অপরের সঙ্গে প্রতিরক্ষা সামগ্রী বিনিময় করবে দুই দেশ। সৌদির সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ভালো, তাই সৌদির সঙ্গে চুক্তির পর আমেরিকার সঙ্গে বন্ধুত্ব বাড়াতে উদ্যোগী ইসলামাবাদ। সেই কারণেই নিজেদের অস্বস্তি বিকিয়ে দিতে আমেরিকাকে পাশে পেতে চাইছে শাহবাজ। বালুচিস্তানে তেলের খনির টোপ দিয়ে আমেরিকার মন জিতেছে পাকিস্তান। মার্কিন স্বার্থের কাছে মাথা ঝুঁকিয়ে সম্পন্ন করেছে বাণিজ্য চুক্তি। পাকিস্তানের এমন আনুগত্যে কিছুটা হলেও মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট। হাই নিউজ নেটওয়ার্ক। পয়লা জুন মা বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। তখন থেকেই খুদের মুখ দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। অবশেষে দেবী পক্ষের চতুর্থীতে সন্তানের মুখ দেখিয়ে আলাপ করালেন টলি পাড়ার সেলেব দম্পতি। পয়লা জুন মা বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। তখন থেকেই খুদের মুখ দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। অবশেষে দেবী পক্ষের চতুর্থীতে সন্তানের মুখ দেখিয়ে আলাপ করালেন টলি পাড়ার সেলেব দম্পতি। সন্তানদের মুখ প্রকাশে নিয়ে আসা নিয়ে তারকা মহলের একাংশের বরাবর ছুতো মার। তবে এক্ষেত্রে অনুরাগীদের খুব একটা অপেক্ষা করিয়ে রাখলেন না পিয়া পরমব্রত। সন্তানের বয়স 3.5 মাস হতেই সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি। নরম তুলতুলে গাল, ছোট্ট ছোট্ট হাত, গোল গোল চোখে চেয়ে রয়েছে ক্যামেরার দিকে। আর মিষ্টি ছবি দেখেই গদগদ নেট ভুবন। পিয়া পরমব্রত সাত করে ছেলের নাম রেখেছেন নিশাত। দ্বার্থক শব্দ, তবে বেশ অর্থবহ। কিরকম? মা পিয়া জানিয়েছেন, সঙ্গীত স্কেলের 7ম স্বরকে নিষাদ বলা হয়। আবার দুঃখ যাকে ছুতে পারে না তাকেও নিষাদ বলা হয়। তবে আদর করে খুদেকে বিভিন্ন নামে ডাকা হয় বাড়িতে। মায়ের কাছে সে নদী, আবার বাবা পরমব্রতর কাছে জুনিয়র। তবে যে নামেই ডাকা হোক না কেন, নিষাদ কিন্তু দিব্যি সাড়া দেয়। প্রসঙ্গত, ছেলে ও পরমব্রতর জন্মমাস একই, 27শে জুন পরমের জন্মদিন। অন্যদিকে পয়লা জুন প্রথমবার পিতৃত্বের স্বাদ পান অভিনেতা। 2023 সালে নভেম্বর মাসে ঘরোয়া অনুষ্ঠান করে ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধু ও পরিজনদের নিয়ে বিবাহ আসর বসিয়েছিলেন নিজেদের বাড়িতে। খুব সাধারণভাবেই 4 হাত 1 হয় তারকা দম্পতির। সবটাই ছিল অনাড়ম্বর। সেদিন তারা শুরু করেছিলেন নিজেদের জীবনের এক নতুন ইনিংস। বর্তমানে একরত্তিকে নিয়েই দিন কাটছে তাদের। উপরন্তু আবার ছেলে নিশাদের প্রথম পুজো। এটা যে পরম পিয়ার জন্য নিঃসন্দেহে স্পেশাল দুর্গোৎসব তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।